নমস্কার, দেখছেন কলকাতা টিভির সঙ্গে রয়েছে অনন্যা। শুরু করছি গুড মর্নিং কলকাতা। অনন্যার সঙ্গে আমি রয়েছি স্বর্ণালী। বউবাজারে বাড়ির একাংশ ভেঙে পড়ায় বিপত্তি। ৩০০ বছরের পুরনো বাড়ি লাগোয়া একটি জমিতে প্রমোটিং এর জন্য দুর্ঘটনা ঘটে বলে অভিযোগ। তার পাশাপাশি স্থানীয় কাউন্সিলর এবং প্রশাসনকে অভিযোগ জানিয়েও লাভ হয়নি, এমনটাই দাবি বাড়ির বাসিন্দাদের। তাদের সব রকম সাহায্যের আশ্বাস কাউন্সিলরের। এখনো গার্ডেন রিচ কাণ্ডের ক্ষত দগদগে। এরই মধ্যে ফের শিরোনামে বউবাজার। রামকানাই অধিকারী লেনে একটি বাড়ির একাংশ ভেঙে পড়ে। প্রায় ৩০০ বছরের পুরনো এই বাড়ি লাগোয়া একটি জমিতে প্রমোটিং এর জন্য দুর্ঘটনাটি ঘটে বলে অভিযোগ। পাশের গলিতে বউবাজার মেট্রো, যেখানে এতগুলো বাড়ি ভেঙে গেছে, তার ঢিল ছাড়া ডিস্টেন্সের লোকে তার বাড়ি যে কেনা বেচা করুক, তার পার্সোনাল ব্যাপার। কিন্তু আমার কাছে বড় প্রশ্ন হচ্ছে, যেখানে আমার কর্পোরেশন, মিউনিসিপ্যালিটি এগুলো আছে কিসের জন্য? আমার এখানে পারমিশন দেবে কেন, যেখানে এক জায়গায় গায়ে গায়ে বাড়ি? বউবাজার মেট্রোর কাণ্ড ঘটে গেছে, এটা তো অনস্বীকার্য ছিল যে এরকম ঘটনা ঘটবে। ভেঙে পড়া বাড়িটি এর আগেও ক্ষতিগ্রস্ত হয়, তবে প্রমোটারের তরফে কোনো ক্ষতিপূরণের আশ্বাসও মেলেনি বলে অভিযোগ বাসিন্দাদের। কোনোই না প্রমোটার এসে আমাদের ক্ষতিপূরণের কথাও কোনোদিনও কিছু বলেনি। যদি মানে জাস্ট একটাই কথা বলা হয়েছে যে যা যা ক্ষতি হচ্ছে সেটা পরে সমাধান করে দেওয়া হবে। স্থানীয় কাউন্সিলর বিশ্বরূপ দের দাবি, কলকাতা পুরসভায় বাড়ি তৈরির একাধিক গাইডলাইন রয়েছে, কিন্তু বাড়ি ভাঙার ক্ষেত্রে তেমন কোনো গাইডলাইন নেই। কর্পোরেশন যবে থেকে তৈরি হয়েছে, ডান বাম সব মিলিয়ে কোনো কর্পোরেশনের গাইডলাইন নেই। তো আমার মনে হয় এখন কর্পোরেশনের ভাবার সময় এসছে যে ভাঙতে গেলেও একটা গাইডলাইন প্রয়োজন, এবং গাইডলাইন না করলে পাশের যে এই পুরনো কলকাতার বাড়ি ভাঙার ক্ষেত্রে এক বাড়ি ভাঙতে গেলে আরেক বাড়ি ক্ষতিগ্রস্ত হবেই। মানে সেই ব্যাপারটা আমার মনে হয় সচেতনতার প্রয়োজন আছে। বাড়ি ভাঙার নিয়ম কেন এতদিন তৈরি হয়নি তা নিয়ে প্রশ্ন তুলেছেন কলকাতা উত্তরের বিজেপি প্রার্থী তাপস রায়। কলকাতার বিল্ডিং ডিপার্টমেন্টে কলকাতা পুরসভা তাদের কথা আর আলোচনা করে লাভ নেই। এরকম বহু নিদর্শন রয়েছে। সম্প্রতি গার্ডেন রিচ আরও কি হয়ে রয়েছে কলকাতা শহর, যত গৃহ। শুধু তো বামেদের ৩৪ বছরের ওপর দোষ চাপালে হবে না। নিজেরা কি করেছে, করেনি কেন? আমাদের সময় যে আমাদের মেয়ররা যখন ছিল বা আমি যখন আছি, যখন যা কাজ হয়েছে এই কাজ বামফ্রন্টের সময় হয়নি। আর দ্বিতীয়ত বউবাজারের এটা তো প্ল্যান স্যাংশন বাড়ি, তারপর ওরা ডেমলিশ করছিল। ডেমলিশিংয়ে আমাদের খুব একটা কিছু করা যায় না। এখন তাপসদা নতুন ওখানে গেছেন ইডির ভয়ে, গিয়ে ওখানে ভজনা করতে হবে, তাই উনি করছেন। স্বাভাবিকভাবেই এরকম ঘটনাতে রীতিমতো আতঙ্ক ছড়িয়ে পড়ে এই রামকানাই অধিকারী লেনে। ক্যামেরায় সুবীর দাসের সঙ্গে শুভঙ্কর মণ্ডল, কলকাতা টিভি। বিজেপিতে যোগদানের প্রস্তাব আপ নেত্রী অতীশকে। অভিযোগের সঙ্গেই অতীশের দাবি, প্রস্তাব না মানলে তাকে 1 মাসের মধ্যে গ্রেফতার করা হবে। একই সঙ্গে আগামী 2 মাসে 4 আপ নেতাকে গ্রেপ্তার করা হবে বলেও দাবি তার। আপের সুরেই সুর মিলিয়েছে তৃণমূল। যাবতীয় অভিযোগ মিথ্যে, দাবি বিজেপির। অতীশের বিস্ফোরক অভিযোগ, গ্রেপ্তারির ভয় দেখিয়ে বিজেপিতে যোগ দেওয়ার চাপ। আপ নেত্রী অতীশের দাবিতে তোলপাড় দিল্লির রাজনীতি। मुझे भारतीय जनता पार्टी ज्वाइन करने के लिए अप्रोच किया, और अगर भारतीय जनता पार्टी नहीं ज्वाइन करी तो आने वाले 1 महीने में ईडी द्वारा मुझे गिरफ्तार कर लिया जाएगा। प्रधानमंत्री नरेंद्र मोदी जी और भारतीय जनता पार्टी ने अपना मन बना लिया है कि आम आदमी पार्टी को और उसके सभी नेताओं को अब वो कुचलना चाहते हैं। অতীশের সংযোজন তিনি তো বটেই, আরো 3 আপ নেতাকে 2 মাসের মধ্যে জেলে ভরার ছক কষেছে বিজেপি। आने वाले 2 महीने में लोकसभा चुनाव से पहले वो आम आदमी पार्टी के 4 और नेताओं को गिरफ्तार करने वाले हैं। বিজেপি অবশ্য অতীশের দাবিকে একেবারে উড়িয়ে দিয়েছে। Must be worried that the Aam Aadmi Party supreme leader, Mr. Arvind Kejriwal, seems to have taken her name and Mr. Saurabh Bhardwaj's name, saying the middlemen used to meet them. If that is the case, their own leader is pointing a finger towards them. His 2 colleagues and other ministers are already in jail. But you just can't turn around and attack the BJP on some false allegation. অতীশের সুরে সুর মিলিয়ে বিজেপিকে ফ্যাসিবাদী সরকার বলে দাবি তৃণমূলের। ভয়ঙ্কর ফ্যাসিস্ট শক্তি হচ্ছে মোদি, এবং তারা এক হাতে ক্যারট
আর এক হাতে লাঠি, মানে এক হাতে গাজর আর এক হাতে লাঠি, এই নিয়ে অ্যাপ্রোচ করে, বলে এই নাও টাকা, আর সেটা নিয়ে জয়েন যদি না করো তাহলে লাঠির বাড়ি, মানে হচ্ছে জেলে ভরবো। এরই মধ্যে আপনেতা সঞ্জয় সিং এর জামিনের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। और कोई छोटा मोटा कोर्ट नहीं है, देश की सबसे बड़ी अदालत है जो संजय सिंह जी को आज बेल दे रही है। मुझे लगता है कि आज पूरे देश की लोकतंत्र के लिए एक बहुत बड़ा दिन है। দিল্লি আবগারি মামলায় ধৃত সঞ্জয়ের জামিনের বিরোধিতা করেনি ইডি। আদালতে বিচারপতির তোপের মুখে পড়তে হয় ইডিকে। কলকাতা টিভি। সময় এখন একটা বিরতির। ফিরছে আরো অন্যান্য খবর নিয়ে, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর। লোকসভা ভোটের মুখে পুলিশ কর্তা ডিসিপি সাউথ ওয়েস্ট সৌম্য রায়কে সরিয়ে দিল নির্বাচন কমিশন। সোনারপুর দক্ষিণের বিধায়ক লাভলি মৈত্রের স্বামী সৌম্য রায়। কমিশনের ভূমিকায় অসন্তুষ্ট মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 21 বিধানসভা ভোটের সময়ও আইপিএস সৌম্য রায়কে সরিয়ে দিয়েছিল কমিশন। প্রথমে রাজ্য পুলিশের ডিজি বদল, পরে বেশ কয়েকজন জেলা শাসক এবং পুলিশ সুপার। প্রথম দফা ভোটের আগে এবার কমিশনের কোপে ডিসিপি দক্ষিণ পশ্চিম আইপিএস সৌম্য রায়। তাঁকে ভোটের কাজে ব্যবহার করা যাবে না বলে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরে চিঠি পাঠানো হয়েছে। 2021 ভোটের আগেও সৌম্য রায়কে ভোটের দায়িত্ব থেকে সরিয়ে দেয় কমিশন। আইপিএস সৌম্য রায়ের বদলির ঘটনায় ক্ষোভ চেপে রাখেননি মুখ্যমন্ত্রী। তো বিধায়ক তার অফিসার থাকতে পারবেন, এটা কোনো কথা আছে? সেন্ট্রাল গভর্নমেন্টের কটা অফিসারকে যারা আসেন কমিশন নিয়ে কোনো কথা বলবো না, আমি স্টেটের কথা বলবো। ইডি, সিবিআই, ইনকাম যে আসছে এবং বিজেপিরা হোমমনি বিরুদ্ধে কেস, কোন কেস, কটা অ্যাকশন নিয়েছেন? সুতরাং আক্তার আপনার স্ত্রী ভোটে পারে না, আপনি অফিসার আপনি ভোটে দাঁড়াতে পারে না, আপনার বউ প্রফেসর তার স্বামী ভোটে দাঁড়াতে পারে না, এই কথা। আর ও আইপিএসের চাকরি পেয়েছে তো বিয়ে করার অনেক, এ আবার কি কথা? বিজেপি যা বলবে তাই শুনতে হবে। বিজেপির অঙ্গুলি হিলনে চলছে কমিশন, দাবি লাভলি মৈত্রের। এটা বলার অপেক্ষা রাখে না, এগুলো বিজেপির অঙ্গুলি হেলনে হচ্ছে। আমাদের পশ্চিমবাংলায় একজন মির্জাফর আছে, তার অঙ্গুলি হেলনে হচ্ছে। তিনি নোট করে রেখেছেন, তিনি লিস্ট করে রেখেছেন কাকে কাকে সরাতে হবে আগে থেকে, ঠিক কাউকে বলে ফেলছে, কাউটা বলছে না। বাংলার মানুষ জবাব দেবে 4 তারিখ। যত সরাবে, যত চক্রান্ত করবে, যত তৃণমূল কংগ্রেস ঘাস ফুলের দল যত কাটার চেষ্টা করবে তত বাড়বে। আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের সহিত একদম ইঞ্চিতে ইঞ্চিতে জবাব দিয়ে দেবো। এদিন বুথ ফেরত সমীক্ষার ওপর নিষেধাজ্ঞা জারি করে কমিশন। প্রথম দফার ভোট 19 এপ্রিল থেকে এই নিয়ম জারি থাকবে। ওই দিন সকাল 7টা থেকে 1 জুন ভোট শেষের আধ ঘন্টা পর্যন্ত বুথ ফেরত সমীক্ষার ওপর নিষেধাজ্ঞা জারি কমিশনের। সত্যসুন্দর ভট্টাচার্য ও সুদীপ দের রিপোর্ট, কলকাতা টিভি। কুকথায় পঞ্চমুখ, কণ্ঠ ভরা বিষ, কেবল আমার সঙ্গে দ্বন্দ্ব অহর্নিশ। ভোটের বাংলায় রাজনীতির উত্তাপ যতই বাড়ে কুকথা আর বিষবাক্যের প্রয়োগ। দলমত নির্বিশেষে কুবাক্যের বন্যা বঙ্গ রাজনীতিতে নতুন নয়। অপভাষা বন্ধ করতে পথে নামল সুশীল সমাজের একাংশ। সরস্বতীর সাজে নির্বাচন কমিশনের অফিসের সামনে প্রতীকী প্রার্থনা করলেন তারা। নির্বাচনী প্রচারে ভাষার ব্যবহারে সংযত থাকার কথা ইতিমধ্যেই মডেল কোড অফ কন্ডাক্টে জানানো হয়েছে। নির্বাচন কমিশন গোটা ভোট প্রক্রিয়া পরিচালনার দায়িত্বে। আপনি নির্বাচন কমিশনকে বেছে নিয়েছেন ভাষা সন্ত্রাসের একটা প্রতীকী প্রতিবাদ হিসেবে, কি বলতে চাই? কারণ আগামী প্রজন্মের জন্য আমরা কি রেখে যাচ্ছি? এরকম ভাষা সন্ত্রাস যদি হতে থাকে তাহলে কিন্তু তারা কখনোই একটা সুস্থ সমাজ পাবে না। তাদের জন্য আমরা সুস্থ সমাজ রেখে যেতে পারবো না। তাতে হয়তো চ্যানেলের টিআরপি বাড়বে, তাতে হয়তো আমাদের নাম বাড়বে যে আমরা খুব খারাপ কথা বলতে পারি। যে ব্রহ্মা সৃষ্টি করতে পারে সে ব্রহ্মা এখন দাবানলের সৃষ্টি করছে, মনে রক্তক্ষরণ ঘটাচ্ছে। এবং চেরোফোবিয়া বলে একটা মনের রোগ আছে, এটা থেকে কিন্তু চেরোফোবিয়া হতে পারে যে মানুষগুলো আমাদের সমাজ চালায় সে মানুষগুলো এই ধরনের কথা বলতে পারে। তাহলে আমরা কাদের ওপর নির্ভর করে বসবাস করছি? আমরা আমাদের নতুন প্রজন্মকে কাদের ভরসায় রেখে যাচ্ছি? তাহলে আগামী দিন কি আসতে চলেছে? খারাপের থেকে খারাপ, আরও খারাপ। তাহলে খারাপের শেষটা কোথায়? তাহলে যদি একটা রেনেসা আসে তাহলে বোধহয় সেই খারাপটা থেকে এক ধাপ নিচে নামতে আমরা ভালোর দিকে, মানে খারাপের উত্তরণ যেমন হয়েছে তেমন খারাপের গ্রাফটা বোধহয় নিম্নমুখী হবে এবং আমরা একটা সুন্দর সমাজ পাবো, যে সমাজটা আমাদের
ছেলে মেয়েদের জন্য বসবাসযোগ্য হবে। রাজ্য সরকারের তরফ থেকে একটা সামাজিক প্রকল্প, আর্থিক সহায়তার ক্ষেত্রে লক্ষ্মীর ভাণ্ডার আমরা সকলেই জানি, কিন্তু তার পাশাপাশি ভাষা সন্ত্রাস ঠেকাতে সরস্বতী ভাণ্ডার, এই সরস্বতী ভাণ্ডারের কনসেপ্টটা এলো। আমরা যেহেতু সরস্বতী নিয়ে কাজ করি, আমরা মনে মননে এবং কণ্ঠে সরস্বতীকে ধারণ করি। তা যারা আমাদের সমাজকে চালায়, যারা আমাদের সমাজকে নিয়ন্ত্রণ করে, যাদেরকে আমরা প্রত্যেক মুহূর্তে সমাজের প্রতিনিধি হিসেবে দেখি, তারা যদি ন্যূনতম কিছুটা সরস্বতীর আরাধনা করে সরস্বতীকে কণ্ঠে ধারণ করে, তাহলে বোধহয় তাদের আত্মব্রহ্মা আটকাবে ওই ভাষা সন্ত্রাসের হাত থেকে। এভাবেই রাজনীতির যুদ্ধে শুধু রাজনীতি থাকুক, ভাষার লড়াই যেন না থাকে। ক্যামেরায় মনুজেশ মুখোপাধ্যায়ের সঙ্গে সত্যসুন্দর ভট্টাচার্য, কলকাতা টিভি। এখন সময় আরো একটা বিরতির। ফিরছে আরো অন্যান্য খবর নিয়ে সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর। ফের খবরের শিরোনামে তমলুকের বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায় নন্দকুমারের তৃণমূল বিধায়ককে তিহাদে পাঠানোর হুমকি দিলেন কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি। পাশাপাশি প্রতিদ্বন্দ্বী তৃণমূল প্রার্থী দেবাংশুকে বললেন ডেপো ছোকরা। তবে পত্রপাঠ জবাবও দিল তৃণমূল কংগ্রেস। বিচারপতি পদ ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছেন, 1 মাসও হয়নি। দল তাকে প্রার্থীও করেছে। একেবারে অধিকারী গড় বলে পরিচিত তমলুকে প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে প্রার্থী করেছে ভারতীয় জনতা পার্টি। আর এই কয়েকদিনের মধ্যেই নিজেকে বেশ মানিয়ে নিয়েছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। বিভিন্ন মামলায় রায় শোনানো না, এখন তিনি বিজেপি নেতা, আর তাই কথায় কথায় বিজেপি নেতা সুলভ আচরণ করছেন প্রাক্তন বিচারপতি। এই যেমন নন্দকুমারের বিধায়ককে দিলেন হুমকি। সেই এমএলএকে আমি এই সভায় দাঁড়িয়ে আপনাদের সকলের সামনে হুঁশিয়ারি দিয়ে যাচ্ছি যে আপনি যদি দুর্বৃত্তপনা বন্ধ না করেন, যদি সন্ত্রাস সৃষ্টি বন্ধ না করেন, তাহলে আপনার দিন কিন্তু ঘনিয়ে এসেছে। এবার সেই এমএলএ বিরুদ্ধে কিভাবে তিনি এত সম্পত্তি করলেন, কোঅপারেটিভ তৈরি করে দুর্নীতি করলেন, সেই জিনিসটা নিয়ে তদন্ত শুরু হবে এবং তিনি হয়তো আবার তিহাড়ে চলে যেতে পারেন। পাল্টা উত্তর দিতে গিয়ে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সুস্থতাই কামনা করলেন তৃণমূল বিধায়ক। কতিপয় মানুষ হয়তো তাদের হয়তো স্বার্থসিদ্ধি হয় না বলে তারা হয়তো যে কোনো কারণে হয়তো ওনাকে ভুল বুঝিয়েছেন, বলেছেন। তাদের কথা শুনে উনি কিন্তু মন্তব্যটা করেছেন। তা অতএব আমি কামনা করব যে ঈশ্বরের পক্ষ থেকে যে ঈশ্বর যেন ওনাকে ওনার শুভ উদয় ঘটুক, উনাকে সুমতি দিক, উনি ভালো কথা বলুন, মানুষের গ্রহণযোগ্যতা লাভ করুক। পাশাপাশি তমলুকের তৃণমূল প্রার্থী দেবাংশুকে কটাক্ষ করলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। দেবাংশুকে ডেপো ছেলে বলে কটাক্ষ প্রাক্তন বিচারপতির। একটি ডেপো ছোকরা এখানে প্রচার করতে এসছে, প্রার্থীও হয়েছে, তাকে পাল্টা দিয়ে দেবেন যে খেলা হলে খেলা হবে, ছগল খেয়ে বাড়ি যাবে। তৃণমূল প্রার্থী দেবাংশু ভট্টাচার্য জবাব দিতে গিয়ে শ্রদ্ধার সঙ্গে পাল্টা খোঁচা দিতেও ছাড়লেন না। উনি নির্বাচনে লড়তে আসার পর থেকেই খারাপ ভাষার ফোয়ারা ছোটাচ্ছেন। হাঁটুর বয়সী মানুষদের কাউকে জানোয়ার বলছেন, কাউকে ডেপো ছেলে বলছেন, যা তা ভাষা ব্যবহার করছেন। যদিও আমরা সেই ভাষার মর্যাদা কখনোই লঙ্ঘন করিনি, বিশেষ করে আমি তো করিনি। আমি লড়তে আসার পর থেকে তাকে শ্রদ্ধা জানিয়ে এসেছি। আমি বারবার একটা কথা বলছি, তিনি যত মুখ খুলবেন তত তৃণমূলের 10,000 করে ভোট বাড়বে। আর আমি বারংবার বলছি, পূর্ব মেদিনীপুর শিক্ষিত মানুষের জেলা, এখানে এই ধরনের অভদ্রতা মানুষ বরদাস্ত করবে না। তমলুকে ভোট গ্রহণ 25শে মে, কিন্তু তার অনেক আগেই তমলুকের রাজনৈতিক মাটিও আবহাওয়ার সঙ্গে পাল্লা দিয়ে যে তপ্ত হয়ে উঠছে তা বলাই বাহুল্য। তমলুক থেকে সৌম্যজিৎ চট্টোপাধ্যায়ের রিপোর্ট, কলকাতা টিভি। তৃণমূল হোক বা বিজেপি, লোকসভা ভোটের টার্গেট উত্তরবঙ্গ। পাহাড়ে দফায় দফায় সভা সমাবেশ ঘাসপদ্মের। গত লোকসভা ও বিধানসভা ভোটে বেশ কিছু জায়গায় ধরাশায়ী হয়েছিল তৃণমূল, তাই আত্মতুষ্টি দূরে রেখে আপাতত লড়াই জোরদার করার বার্তা তৃণমূলের। কোচবিহারের জগদীশ চন্দ্র বসুনিয়াকে জেতাতে বৈঠক অভিষেকের। লোকসভা ভোটে এবার উত্তরবঙ্গে প্রেস্টিজ ফাইটে তৃণমূলের। 2019-এর লোকসভা নির্বাচনে পাহাড়ে ধুয়ে মুছে সাফ হয়ে যায় জোড়াফুল শিবির। 21-এর বিধানসভা নির্বাচনেও বিজেপির কাছে হারতে হয়েছিল বেশ কিছু আসনে। হাতছাড়া হয়েছিল মাথাভাঙা, কোচবিহার উত্তর, কোচবিহার দক্ষিণ, দিনহাটা, আলিপুরদুয়ার, ধূপগুড়ি সহ একাধিক বিধানসভা। তাই লোকসভা নির্বাচনে বিজেপিকে এক চুলও জায়গা ছাড়তে চাইছে না তৃণমূল। মঙ্গলবার কোচবিহারে জনসভা বা র্যালি নয়,
তৃণমূল প্রার্থী জগদীশচন্দ্র বর্মা বসুনিয়াকে জয়ী করতে দলীয় নেতা কর্মীদের নিয়ে বৈঠক সারলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। কুচবিহারের আসন আমাদের কাছে একটা প্রেস্টিজের ফাইট, এই আসনটা আমাদের জিততে হবে, এই বার্তাই আমাদের নেতা আমাদের দিয়েছেন এবং ঐক্যবদ্ধভাবে কাজ করে যাতে আমরা এই আসনটা দলনেত্রীর হাতে তুলে দিতে পারি সেটাই একমাত্র কাম্য সব নেতার কাছে। অভিষেকও সেই কথাই আমাদের বলেছে। মমতা ব্যানার্জির যে 72টা প্রকল্প আছে পরিষেবামূলক, লক্ষ্মীর ভাণ্ডার থেকে শুরু করে অন্যান্য যে প্রকল্পগুলো আছে সেগুলো মানুষের কাছে তুলে ধরার তিনি পরামর্শ দিয়েছেন এবং সমস্ত নেতৃত্বগুলোকে একসাথে একজোট বেঁধে তিনি কাজ করার পরামর্শ দিয়েছেন। কোচবিহারে জগদীশচন্দ্রের বিপরীতে লড়াইয়ে নেমেছেন নিশীথ প্রামাণিক। তিনি আবার স্বরাষ্ট্র দপ্তরের প্রতিমন্ত্রী, তাই এই কেন্দ্রে লড়াই যে জোরদার হবে তা বলার অপেক্ষা রাখে না। আত্মতুষ্টি নয়, বৈঠক থেকে 7 বিধানসভাতেই সমান শক্তি দিয়ে লড়াইয়ের বার্তা অভিষেকের। দিনহাটা বিধানসভাকে কলুষিত করার জন্যে বিজেপি বারবার তাদের চক্রান্ত করছে। আমরা সেই ওদের চক্রান্তে আর পা দেব না। আমরা সংযত হয়ে বিজেপিকে আমরা নেক টু নেক যে ফাইট, সে লড়াই আমরা নির্বাচনের ময়দানে জনগণের কাছে গিয়ে বলে সেটা করব। পাহাড়ের ভোট ব্যাংককে পাখির চোখ করেছে বিজেপিও, তাই 4 এপ্রিল কোচবিহার সফরে প্রধানমন্ত্রী। অন্যদিকে সেদিনই কোচবিহারে সভা রয়েছে মুখ্যমন্ত্রীরও। এরপর 7 এপ্রিল ধূপগুড়িতে নির্বাচনী জনসভা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। পাশাপাশি ঝড়ে ক্ষতিগ্রস্ত এলাকাগুলিও ঘুরে দেখতে পারেন তিনি। কোচবিহার থেকে অনুপম সাহার রিপোর্ট, কলকাতা টিভি। গুড মর্নিং কলকাতা আজ এই পর্যন্তই। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।